থেকে অনশন করতে করতে তার শারীরিক অবস্থার অবনতি হয়, যদি তাকে মৃত্যুবরণ করতে হয়, পারবেন? আগে একটা ক্যান্সার ডাক্তারবাবু তৈরি করতে, একটা ক্যান্সার ডাক্তারবাবু তৈরি করতে 12 থেকে 15 বছরের বেশি সময় লাগে। 15 বছরটা কম নয়। আজকে 15 বছর ধরে তিলে তিলে তৈরি করা মেধা যদি শুধুমাত্র একটা অনশনের জন্য তার শারীরিক অবস্থার ক্ষতি হয়, তার মস্তিষ্কের চিরস্থায়ী ক্ষতি হয়ে যায়। আমরা সবাই জানি তাদের সিবিটি ফল করছে, অর্থাৎ রক্তে সুগারের মাত্রা কমছে, আর রক্তে সুগারের মাত্রা কমলে যে কোনো মুহূর্তে আমাদের সেই ডাক্তারবাবুদের মস্তিষ্কের চিরস্থায়ী ক্ষতি হতে পারে। যে মস্তিষ্ক যে চিকিৎসা পরিষেবা দিতে 15 বছরের বেশি সময় লেগে গেল, 15 বছর সময় লাগলো শুধুমাত্র সেই চিকিৎসা বিদ্যাকে আয়ত্ত করতে, সেই চিকিৎসা বিদ্যার সুফল পেতে পারত এই রোগীরা, তাকে আজকে অনশনে বসতে হচ্ছে শুধুমাত্র রোগী পরিষেবার কথা ভেবে, একটু নিরাপদ কর্মক্ষেত্রের কথা ভেবে যা নিশ্চিত করা সরকারের প্রশাসনের অবশ্য কর্তব্য ছিল তা তারা করেনি। তাই আজকে আমাদের অনশনে বসতে বাধ্য হচ্ছে। একজন এন্ডোক্রিনোলজিস্টকে আজকে অনশনে বসতে বাধ্য হচ্ছে। এন্ডোক্রিনোলজিস্ট মানে ভাবুন, একবার চিন্তা ভাবনা করুন যে একজন ডাক্তারবাবু প্রথমে এমবিবিএস পাস করেছেন, 6 বছর পড়াশোনা করে এমবিবিএস পাস করেছেন, ইন্টার্নশিপ করেছেন, হাউস স্টাফশিপ করেছেন, মেডিসিনে পোস্ট গ্রাজুয়েট করেছেন, সেখানে 3 বছর পরিশ্রম করেছেন, তারপর 3 বছর সিনিয়র স্টেটশিপ করেছেন, তারপরে আবারও একটা পরীক্ষা পাস করে এন্ডোক্রিনের মতো কঠিনতম জায়গায়, কঠিনতম বিভাগে বা বলা ভালো মেডিসিনের সর্বোচ্চ বিভাগে গিয়ে চিকিৎসা বিদ্যা অধ্যয়ন করছেন, রোগী পরিষেবা দিচ্ছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসীর কথা ভেবে। সেই পশ্চিমবঙ্গবাসী আজকে সেই পশ্চিমবঙ্গবাসীর জন্য তারা জীবন বাজি রাখতে বাধ্য হয়েছে, তাদেরকে পরিষেবা দিতেছে, একটু সুস্থ কর্মক্ষেত্রে, একটু নিরাপদ কর্মক্ষেত্রে পরিষেবা দিতে বাধ্য হয়েছে। আর আপনারা এখনো উৎসব পালন করছেন। উৎসব পালন করুন, উৎসব পালন করার জন্য আমরা কাউকে বাধা দিইনি, কিন্তু উৎসবের মাঝে অসুস্থ হলে আমাদের কাছে যখন আসতে হবে, যখন আমাদের কাছ থেকে চিকিৎসা পরিষেবা নিতে হবে, তখন একটু আপনাদের কাছে অনুরোধ করব যাতে আপনারাও এই আন্দোলনের সাথে সম্মতি জানান। এই আন্দোলন ইতিহাস বর্ণনা করছে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে পুনরুদ্ধারের জন্য। এই আন্দোলন ইতিহাস বর্ণনা করছে, এই আন্দোলন প্রতিদিন দেখিয়ে দিচ্ছে যে একটা ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে পুনরুদ্ধারের জন্য হাজারে হাজারে ডাক্তারবাবু রাস্তায় নেমে এসছে, জলে ভিজে রোদে পুড়ে না খেয়ে অনশন করতে বাধ্য হচ্ছে শুধুমাত্র সুস্থ চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য। নিরাপদ কর্মক্ষেত্রে নারী পুরুষ নির্বিশেষে সকলে যাতে নিরাপদ ভাবে কাজ করতে পারে, নিরাপদে চলাফেরা করতে পারে, তার জন্য আপনারা কি এখনো দ্বিধায় আছেন যে এই আন্দোলনে সম্মতি জানানো যাবে কিনা সেই বিষয়ে? আমার মনে হয় যে সেই সময় দ্রুত ফুরিয়ে আসছে। এখন আমাদের উচিত, আপনাদের সকলের উচিত যাতে এই আন্দোলনের চাপে পড়ে সরকার, স্বাস্থ্য প্রশাসন, রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন বাধ্য হয় নিরাপদ কর্মক্ষেত্রে পরিবেশ দিতে, নিরাপদ সমাজ গড়ে তুলতে, যেখানে একটি নারীকে দোষিত হতে হবে না, একটা স্কুল ছাত্রীকে দোষিত হতে হবে না, একজন গৃহবধূকে দোষিত হতে হবে না, একজন ডাক্তারকে দোষিত হতে হবে না, একজন নার্সকে দোষিত হতে হবে না, একজন ব্যক্তিকে দোষিত হতে হবে না। তবেই আমরা সুস্থ কর্মক্ষেত্র গড়ে তুলতে পারবো, আমার একটি সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো, একটা সুস্থ চিকিৎসা পরিষেবার পরিবেশ গড়ে তুলতে পারবো। আমরা সবাই জানি, আমরা ডাক্তারবাবুরা, শিক্ষার্থীরা, মুক্তিরা, রোগীরা, রোগীর পরিবারেরা, সমস্ত মানুষ এক পক্ষ, আর তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে সরকার, আর কিছু মুক্তি নিয়েও স্বার্থান্বেষী স্বাস্থ্য প্রশাসনের লোকজন, যারা চায় না
জলপাইগুড়ি থেকে, মেদিনীপুর থেকে, সুন্দরবন থেকে, বীরভূম থেকে, রামপুরহাট থেকে কেন কলকাতায় আসতে হবে? কেন সেই মেডিকেল কলেজগুলোতে চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব নয়? কেন সেখানে ক্যান্সারের চিকিৎসা দেওয়া সম্ভব নয়? কেন সেখানে সমস্ত রকম স্বাস্থ্য ব্যবস্থা করে দেওয়া সম্ভব নয়? সম্ভব নয়, কারণ সেখানে উপযুক্ত পরিমাণ শিক্ষাজীবীদের নিয়োগ করা হচ্ছে না, সেখানে নার্সিং স্টাফ না হচ্ছে না, সেখানে প্রফেসরের পদ খালি, সেখানে হাউস স্টাফের পদ খালি, সেখানে ডাক্তারের পদ খালি। প্রত্যেকটা প্রাইমারি হেলথ সেন্টারে ডাক্তারবাবুদের কেন পাচ্ছে না? প্রশ্ন করে সরকারকে প্রশ্ন করার সময় এসছে। যদি এখন প্রশ্ন না করতে পারেন তাহলে আর কোনোদিন সেটা সম্ভব নয়। এই প্রশ্ন করার দরকার শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা আরো একটি সুস্থ পরিষেবা পেতে পারেন, আরো ভালো স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন, যাতে আপনাদেরকে সামান্য অসুখের জন্য কলকাতায় ছুটে না আসতে হয়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই আন্দোলনে আমাদের পাশে থাকুন, সরকারকে, প্রশাসনকে বাধ্য করুন যেন আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়, এই ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়। এই ন্যায্য দাবিতে আমাদের এতদিনের লড়াই একটি অবহেলা যাতে না হয়, আর অবহেলা ন্যায় বিচার যাতে খুব দ্রুত সম্ভব হয়, তার জন্য আমাদের এই লড়াই। আমরা জানি যে আপনাদের অনেক প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে, সেই কারণে আজকে রোগী স্বাস্থ্যের কথা মাথায় রেখে, চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখে আমরা জুনিয়র ডাক্তারবাবুরা কর্মক্ষেত্রে সম্পূর্ণরূপে ফিরে গেছি, আমাদের কর্মবিরতি সম্পূর্ণরূপে তুলে নিয়েছি। কিন্তু আমাদের যে সিনিয়ররা ওখানে 62 ঘন্টার ওপরে না খেয়ে বসে আছে, আমরা তাই 24 ঘন্টা, 36 ঘন্টা, 48 ঘন্টা ডিউটি করে এসে আজকে এখানে তাদের প্রতি সহমর্মিতা জানাতে, তাদের প্রতি সলিডারিটি জানাতে আজকে আমরা এখানে 12 ঘন্টার জন্য প্রতীকী অনশন করছি, যাতে একই সঙ্গে রোগী পরিষেবা দেওয়ার পাশাপাশি আমরা আমাদের সিনিয়রদের প্রতি, আমাদের ডাক্তারবাবুদের প্রতি সহমর্মিতা জানাতে পারি। আমরা 24 ঘন্টা, 36 ঘন্টা, 48 ঘন্টা সময় ডিউটি করে এসেছি। ডিউটি করে আসার পরও আমরা 12 ঘন্টা এখানে না খেয়ে বসে থাকবো। আমরা রোগী পরিষেবা ব্যাহত করতে চাই না, সমস্ত রকম পরিষেবা চলছে এখানে। আমাদের কলিগরা, আমাদের সহকর্মীরা সেখানে রোগী পরিষেবা দিচ্ছে, সেখানে ওপিডি খোলা আছে, আউটডোর খোলা আছে, এমার্জেন্সি খোলা আছে। আমরা গতকাল 24 ঘন্টা ডিউটি করে এসেছি, 36 ঘন্টা ডিউটি করে এসেছি, কিন্তু আজকে আমরা না খেয়ে থাকবো। আমরা না খেয়ে থাকবো এটার জন্য দেখি কতদিন সরকার টনক না নড়ে, কতদিন সরকার চুপ করে বসে রাখতে পারে। আমরা আবার ডিউটিতে ফিরে যাবো, আমরা না খেয়ে 12 ঘন্টা থাকার পরে আবার ডিউটিতে ফিরে যাবো, আমরা রোগী পরিষেবা দেবো। কিন্তু আমরা চাইবো রোগীরা, রোগীর আত্মীয়রা নিজেদের হিউম্যানিটারিয়ান অ্যাকাউন্ট থেকে, নিজেদের মনুষ্যত্ব বোধ থেকে, নিজেদের বিবেক থেকে আমাদের পাশে এসে দাঁড়াবেন, আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়াবেন। তাদের পরিষেবা আমরা দেবো, কিন্তু আমরা ডাক্তাররা এবং রোগীরা একে অপরের হাত ধরে যে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলছি, সেই স্বাস্থ্য ব্যবস্থা কেন কোনো সরকার, কোনো প্রশাসন এসে, কিছু দুষ্ট লোক এসে, কিছু দুষ্ট চক্র এসে কেন তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের ফায়দা তোলার জন্য সেই স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে না দিতে পারে, স্বাস্থ্য ব্যবস্থার মানকে তলানিতে না নিয়ে যেতে পারে, তার জন্য আমাদের আন্দোলন জারি থাকবে। তার জন্য আমাদের সিনিয়ররা, আমাদের সহকর্মীরা ধর্মতলায় অনশনে রয়েছেন, আমরাও সেই একইভাবে অনশনে থাকবো 12 ঘন্টার জন্য। প্রত্যেকটা মেডিকেল কলেজে আমরা প্রতীকী অনশন করছি এবং আমরা আবার ডিউটিতে ফিরে যাবো। আমরা গতকাল ডিউটি করে এসেছি, এখন অনশন করছি, আবার ডিউটিতে ফিরে যাবো। আমরা আমাদের
বাদ দিয়ে আমরা শুধুমাত্র নাগরিকদের অধিকারের লড়াইয়ে পথে নামতে পারি এবং নিজেদের দাবি ছিনিয়ে নিতে পারি। প্রত্যেকটা মহামিছিল সেই সত্যকেই বাস্তবায়িত করেছে, সেই বাস্তবকে আমরা দেখতে পেয়েছি। আজকে বিকেলে যে মহামিছিল আছে, আমরা আশাবাদী কলকাতা মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত সেই মিছিলেও আপামর জনসাধারণ আগের মতোই পা মেলাবেন এবং প্রশাসনকে এই বার্তা পৌঁছে দেবেন যে আমরা উৎসবে ফিরছি না, আমরা ফিরছি না, আমরা আছি, আমরা রাজপথে আছি ন্যায় বিচারের দাবিতে, আমরা রাজপথে আছি ধর্ষণ সংস্কৃতির বিরুদ্ধে, আমরা রাজপথে আছি ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে, আমরা রাজপথে আছি ভালো রোগী পরিষেবা, উন্নত রোগী পরিষেবার জন্য, আমরা রাজপথে আছি নাগরিকদের জন্য, আমরা রাজপথে আছি রোগীদের জন্য, আমরা হাসপাতালে ডাক্তার হিসাবে আছি, আমরা রাজপথে আছি নাগরিক হিসাবে, আমরা কর্মশালায় আছি অনশনকারী হিসাবে, যাতে প্রশাসন বাধ্য হয় সমস্ত দাবি মেনে নিতে, যাতে আমরা সুস্থ রোগী পরিষেবা দিতে পারি। সমস্ত রোগী পরিবার ও নাগরিকদের কাছে আবেদন, আপনারা মিছিলে আসুন এবং আমাদের এই আন্দোলনকে সংহতি জানান। এই বলে আমি আপনাদের কাছে আবেদন রাখলাম। আশা করি গতবারগুলোর মতো এবারও আমাদের মিছিলে আপনারা পা মেলাবেন। নমস্কার।